কিছুদিনের মধ্যেই দীপশিখার একমাত্র ননদ সহেলির বিয়ে। সেই কারণে দীপশিখা ভীষণ পরিমাণে আনন্দিত। ননদের বিয়ে বলে সে আনন্দিত এরকম ব্যাপার নয়, সে নিজে খুব সুন্দর করে সাজতে পারবে আর ননদের বিয়ে উপলক্ষে ফ্যাশন করতে পারবে, এমনই ভাবনা চিন্তা করে তার মনে ফুর্তির ঠিক ঠিকানা থাকে না। একদিন যখন সহেলি তার বিয়ের জন্য শপিং করতে যাবে বলে ঠিক করে, তখনই পার্লার থেকে ফোন আসে। এখন আমাকে ব্রাইডাল ফেসিয়াল করাতে যেতে হবে, কিন্তু আমার তো অন্য সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, আর আমি এখন বাড়ির লোকেদের সঙ্গে বিয়ের শপিং করতে যাচ্ছি। আমি এখন কি করে ব্রাইডাল ফেসিয়াল করতে যাব? ম্যাডাম, আমি বুঝতে পারছি, কিন্তু এখন বিয়ের সিজন চলছে, তাই আমাদের পার্লারে খুব ভিড়, আর আমরা শিডিউল অনুযায়ী সব কাজ করতে পারছি না। সন্ধ্যাবেলা অনেক ভিড় হবে, তাই আপনি এখন এসে ফেসিয়াল করে চলে যেতে পারেন, কারণ এখন পার্লার ফাঁকা আছে। এমন কথা শুনে সহেলির খুব মন খারাপ করে, কারণ এখন যদি সে ফেসিয়াল করাতে না যেতে পারে, তাহলে বিয়ের আগে তার পক্ষে ব্রাইডাল ফেসিয়াল করানো সম্ভব হবে না। তুমি এই সামান্য ব্যাপার নিয়ে এত চিন্তা করছো কেন? তুমি বরঞ্চ ফেসিয়াল করাতে চলে যাও, আর আমি তোমার হয়ে শপিং করতে চলে যাচ্ছি। তুমি তো খুব ভালো করেই জানো আমার পছন্দ খুব ভালো, আর আমি যে সমস্ত জামা কাপড় শাড়ি পছন্দ করে নিয়ে আসি সেগুলো তোমার সাধারণত পছন্দ হয়ে যায়, তাই আমি তোমার বিয়ের শপিং করে দেব, কোনো চাপ নেই। তুমি সত্যি বলছো বৌদি? ঠিক আছে, তাহলে দাদা আমাকে শপিং করার জন্য যে 1 লক্ষ টাকা দিয়েছে, আমি তোমাকে টাকাটা দিয়ে দিচ্ছি, তুমি আমার হয়ে শপিং করে নিয়ে চলে এসো। এই কথা শুনে দীপশিখা আনন্দে নেচে ওঠে, তাই সে তখনই 1 লক্ষ টাকা নিয়ে শপিং করতে বেরিয়ে পড়ে। আমার ননদের বিয়ে আর আমি সাজবো না, এটা কি হতে পারে? আমার সহেলির জন্য দামি বিয়ের শাড়ি জামা কাপড় কিনতে বয়েই গেছে, আমি বরঞ্চ এই টাকাগুলো দিয়ে নিজের জন্য ভালো ভালো জামা কাপড় কিনবো, আর ওকে সস্তা শাড়ি কিনে দেব, কারণ বিয়ের শাড়ি এমনিতেই কেউ আর পরে ব্যবহার করে না। এই ভেবে দীপশিখা শপিং মল থেকে নিজের জন্য দামি দামি শাড়ি, চুড়িদার, গায়ে হলুদের ড্রেস, মেহেন্দির ড্রেস ইত্যাদি কিনতে শুরু করে, কারণ তার কাছে ফ্যাশন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এইভাবে শপিং করে সে প্রায় 80,000 টাকা খরচা করে বসে থাকে। সে নিজের জন্য মানানসই জুতা, মেকআপ ইত্যাদি কেনে, কারণ তার একটাই উদ্দেশ্য, তাকে যে করে হোক ননদের বিয়েতে সব থেকে সুন্দর দেখাতে হবে। এই রে, আমার কাছে তো মাত্র 20,000 টাকা বেঁচে আছে। 20,000 টাকার মধ্যে সহেলির জন্য মেহেন্দির ড্রেস, গায়ে হলুদের ড্রেস, বিয়ের বেনারসি এতগুলো জিনিস কিভাবে কিনবো? এমন সময় দীপশিখা সেই 20,000 টাকা নিয়েই পাশের একটা সামান্য হাটে চলে যায়। সেখান থেকে সে তার ননদের জন্য সস্তায় একেবারে পাতি শাড়ি জামা কাপড় কিনতে শুরু করে, কিন্তু সেই জামা কাপড়গুলো সস্তা হলেও সেগুলো দেখতে খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণ ছিল। ভয়ের চোটে তার ননদকে ভিডিও কল করতে পারে না। সে নিজের ইচ্ছা মতো জামা কাপড় কিনে বাড়িতে ফিরে আসে। আমি আমার শপিং এর ব্যাগগুলো গাড়ির মধ্যে রেখে যাই, এখান থেকে পরে নিয়ে নেব, কারণ এখন যদি সহেলি এই ব্যাগগুলো দেখতে পাই তাহলে আমার উপর সন্দেহ করতে পারি। এই ভেবে দীপশিখা তার ননদের শপিং ব্যাগগুলো নিয়ে ঘরে চলে যায়। এমন সময় সহেলি দেখে যে তার বৌদি তার জন্য অনেক ভালো ভালো জামা কাপড় কিনে এনেছে, যা দেখে সহেলি খুবই খুশি হয়। আই লাভ ইউ বৌদি, তুমি খুব ভালো। তুমি যে শাড়িগুলো আমার জন্য কিনে এনেছো আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে এই মেহেন্দির জামাটা। আমার ঠিক এরকম একটা চুড়িদার পরার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি নিজের জন্য কিছু কেনোনি কেন? আরে বিয়ের দিন তোমাকেই তো লোকজন দেখবে, আমার আর ফ্যাশন করে কি হবে বলো? তাই আমার যা আছে আমি তাই পরবো। এভাবেই দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসতে শুরু করে। এরই মধ্যে দীপশিখার সাজগোজ যেন আরো বেশি বেড়ে যায়। সে এখন প্রত্যেক দিন ফ্যাশন করতে শুরু করে। আমাকে সহেলি কিছুদিন আগে 50,000 টাকা দিয়েছে, আমি ওই টাকা দিয়ে এখন পার্লারে যাব, তারপর পেডিকিউর করে আসবো, মেনিকিউর করাবো, আর নকল নখ লাগাবো, তার সাথে ফেসিয়াল করাবো, আর বিয়ের দিন আমার ননদ যে মেকআপ আর্টিস্টের কাছে সাজবে আমিও তার কাছেই সেজে নেব। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন দীপশিখার শাশুড়ি মা লতা দেবী বিয়ের সমস্ত আয়োজন করতে শুরু করে। সে বেশ কিছু অতিথিদের সঙ্গে বসে বিয়ের তত্ত্ব সাজাতে থাকে, সেই সাথে লোকজনকে নিমন্ত্রণ করতে শুরু করে দেয়। কিন্তু বাড়ির বউয়ের সেদিকে কোনো হুঁশ থাকে না, সে শুধু নিজেকে নিয়ে ফ্যাশন করতেই ব্যস্ত থাকে। বৌমা, আমার মেয়ের বিয়ে আর তুমি তো কোনো কাজই করছো না। সেই কবে থেকে আমি একা হাতে রান্না বান্না করছি, বিয়ের আয়োজন করছি, এখনো পর্যন্ত লোকজনকে নিমন্ত্রণ করা বাকি আছে, আর তুমি শুধু সাজগোজ করতে ব্যস্ত থাকো। আমাদের বাড়িতে এত আত্মীয় স্বজন যাওয়া আসা করছে, তুমি একটু রান্না বান্না করে খাওয়াতে পারো তো?
আপনি কি পাগল হয়ে গেছেন? সামনেই আমার ননদের বিয়ে, আমি যদি এখন রান্নাঘরে ঢুকে রান্না করি তাহলে আমার গায়ের রং কালো হয়ে যাবে, তারপর বিয়ের সময় সাজলে আমাকে ভালো দেখাবে না, তাই আমি কোনো কাজ করতে পারবো না। আর রান্না করলে আমার হাতে হলুদ লেগে আমার হাত নষ্ট হয়ে যাবে, সুতরাং এই নষ্ট হাতে মেহেন্দি পরলে ভালো লাগবে বলুন তো? তুমি এমন করে বলছো যেন সামনে তোমার বিয়ে, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার মেয়ে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে আর তুমি ফ্যাশন করতে ব্যস্ত। শাশুড়ি মা এই কথা বললে দীপশিখার একটু খারাপ লাগে, কারণ ফ্যাশন নিয়ে কেউ যদি কোনো কথা বলে তার মোটেই পছন্দ হয় না, কিন্তু সে তবুও শাশুড়ি মায়ের হাতে হাতে কোনো কাজ করতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এরই মধ্যে বিয়ের বিভিন্ন রকমের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যেদিন দীপশিখার ননদের আইবুড়ো ভাতির অনুষ্ঠান থাকে সেদিন দীপশিখা এমন করে সাজে মনে হয় যেন তারই সামনে বিয়ে হতে চলেছে। বৌদি, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে। আমার আইবুড়ো ভাতের দিন আমার থেকে ভালো শাড়ি তো তুমি পরেছো। এই শাড়িটা কবে কিনলে? আমাকে তো এরকম একটা শাড়ি কিনে দিতে পারতে। তোমার শাড়ির সামনে আমার শাড়ির রংটা কেমন সাদা সাদা মনে হচ্ছে। না না, তুমি ভুল ভাবছো, তোমার শাড়ি যথেষ্ট সুন্দর। আসলে আমার গায়ের রংটা তোমার থেকে উজ্জ্বল তো, তাই এই রঙে আমাকে মানাচ্ছে। তুমি নিজেকে ছোট মনে করো না, তোমাকে যথেষ্ট বেশি সুন্দর লাগছে। আর সবেমাত্র তোমার আইবুড়ো ভাত, এরপর তুমি আরো সুন্দর করে সাজবে, বিয়ের দিন তোমাকে অনেক ভালো দেখাবে, আমাকেও যদিও ভালো লাগবে। দীপশিখা এই কথা বলে ননদকে চুপ করিয়ে দেয়। কিন্তু কিছুক্ষণের মধ্যে সেখানে আত্মীয় স্বজন এসে দীপশিখার প্রশংসা করতে শুরু করে, যা দেখে সহেলির খারাপ লাগে। এভাবে সেই দিনটা কাটে। পরের দিন সহেলির মেহেন্দির অনুষ্ঠান হিসাবে সকল আত্মীয় স্বজন তাদের বাড়িতে আসে। বাড়িতে এখন আনন্দের সময়, সবাই মিলে খাওয়া দাওয়া গল্প করতে ব্যস্ত। অন্যদিকে লতা দেবী সারাদিন অতিথিদের আপ্যায়ন করতে ব্যস্ত থাকে, কিন্তু অন্যদিকে তার বৌমা সবসময় নিজে ঘরে বসে সাজগোজ করতে ব্যস্ত থাকে। দীপশিখাকে বাড়ি বাড়ি ডাকা হলেও সে কিছুতেই ঘরের বাইরে যেতে চায় না। এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে মেহেন্দি লাগানোর সময় চলে আসে, কিন্তু মেহেন্দিওয়ালি বাড়িতে পৌঁছালে ননদের আগে বাড়ির বউ দীপশিখা মেহেন্দি পরতে বসে পড়ে। এই যে শোনো, আমাকে একেবারে হাত ভরাট করে মেহেন্দি পরিয়ে দেবে, যেমন করে নতুন বউরা মেহেন্দি পরে ঠিক সেরকম। আর আমি কেমন স্টাইল করে মেহেন্দি পরতে চাই সেটা আমি ফোনে দেখিয়ে দিচ্ছি। দীপশিখার কথা শুনে সবাই একেবারে অবাক হয়ে যায়। এভাবে 3 ঘন্টা ধরে দীপশিখা বসে বসে মেহেন্দি পড়ে। তার মেহেন্দি পড়া হয়ে গেলে শেষ পর্যন্ত সহেলি মেহেন্দি পড়ার সুযোগ পায়। এরই মধ্যে সবাই মিলে মেহেন্দি উপলক্ষে নাচানাচি করতে শুরু করে দেয়। দীপশিখাও মনের আনন্দে নাচানাচি করে, কারণ আজকে তাকে দেখতে খুবই সুন্দর লাগে। আসলে সে মেহেন্দির অনুষ্ঠান হিসেবে যেই চুড়িদারটা পরে সেটা ছিল ব্রাইডাল চুড়িদার, তাই সে একেবারে বিয়ে বাড়িতে উজ্জ্বল হয়ে ওঠে। কি ব্যাপার সহেলি, তুমি এরকম মনমরা করে বসে আছো কেন? কালকে তোমার বিয়ে আর তুমি আনন্দ করছো না কেন? চলো আমরা একসঙ্গে মিলেমিশে নাচ গান করি। না না বৌদি, আমি এখন নাচ করব না, আমার ভালো লাগছে না। তাছাড়া কালকে অনেক কাজ আছে, আমি তাড়াতাড়ি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা গায়ে হলুদ, তারপর বিয়ের অনুষ্ঠান। তুমি নাচ গান করো, কারণ তোমার এখন মনে অনেক আনন্দ। দীপশিখা কোনো কথা শুনতে চায় না। সে জোর করে তার ননদকে হাত ধরে তুলে ইচ্ছা করে নাচানাচি করতে শুরু করে দেয়। এমন সময় নাচতে গিয়ে সহেলির চুড়িদার অনেকটা ছিঁড়ে যায়, যার ফলে সহেলি সকলের সামনে লজ্জায় পড়ে। এ কি, আমি সবেমাত্র আমার মেহেন্দি উপলক্ষে নতুন চুড়িদারটা পরলাম, আর এটা ছিঁড়ে গেল কি করে? ছি বৌদি, তুমি তো বলেছিলে তুমি অনেক টাকা দিয়ে আমার জন্য এই মেহেন্দির ড্রেসটা কিনে নিয়ে এসেছো, তাহলে এটা এরকম অল্পতেই ছিঁড়ে গেল কেন? আরে তুমি বসে বসে কেমন ঘামছো দেখো, গরম পড়েছে, তাই জামাটা তোমার গায়ের সঙ্গে লেগে গেছে বলে এরকম ছিঁড়ে গেছে। আর বিয়ে উপলক্ষে তুমি আইবুড়ো ভাত খেয়ে আগের থেকে একটু মোটা হয়ে গেছো, তাই জামাটার কোনো দোষ নেই, দোষ তো তোমারই। দীপশিখা এই কথা বলে ননদকে চুপ করিয়ে দেয়। এভাবে এই যাত্রায় দীপশিখা রক্ষা পেয়ে যায়। পরের দিন সকালবেলা ননদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। দীপশিখা খুব সুন্দর করে সেজে হেয়ার স্টাইল করে মেকআপ করে চলে আসে, কিন্তু তার ননদকে খুবই সাধারণ বলে মনে হয়। আসলে দীপশিখা তার ননদের জন্য সস্তায় এমন জামা কাপড় কিনে দেয়, সেই জামা কাপড়গুলো যেই পরুক না কেন তাকে একেবারে বেমানান বলে মনে হবে। কিছুক্ষণের মধ্যেই সহেলির গায়ে হলুদের অনুষ্ঠান মিটে গেলে সন্ধ্যাবেলা মেকআপ আর্টিস্ট চলে আসে, কিন্তু তখনই দীপশিখা তার কাছে আগে সাজতে চলে যায়। আমাকে খুব সুন্দর করে একটা নিউড মেকআপ করে দাও তো।
এই শুনে মেকআপ আর্টিস্ট দীপশিখাকে সাজানো শুরু করে। এভাবে দেখতে দেখতে ঘড়ির কাঁটার সময় পেরিয়ে যেতে থাকে, কিন্তু কিছুতেই দীপশিখার মেকআপ করা সম্পূর্ণ হয় না। মেকআপ আর্টিস্ট সুন্দর করে মেকআপ করে দিলেও দীপশিখার কিছুতেই পছন্দ হয় না। সে বারে বারে মেকআপের খুঁত ধরতে থাকে। না না, আমার উইং আইলাইনারটা ঠিক করে পরাতে পারোনি, তুমি আবার আমাকে ঠিক করে চোখটা এঁকে দাও, আর লিপস্টিকটাও খুব ডার্ক করে ফেলেছো। আমি আমার ননদের একমাত্র বৌদি বলে কথা, আমাকে একটু ভালো করে সাজাবে না তুমি? বৌদি প্লিজ, সন্ধ্যা 7টা বেজে গেছে, এখন আমি সাজগোজ করতে পারলাম না। ওইদিকে আত্মীয় স্বজন সবাই চলে এসেছে, আর একটু পরে আমার বড় চলে আসবে। তুমি প্লিজ এবার ওঠো, আমাকে সাজতে দাও। দীপশিখা ননদের কোনো কথাই পাত্তা দেয় না। সে আরো প্রায় 1 ঘন্টা ধরে সাজগোজ করে। সাজগোজ হয়ে গেলে সে সারা বাড়িতে ঘুরে ঘুরে ভীষণ পরিমাণে স্টাইল করতে শুরু করে। অন্যদিকে সহেলি সময়ের অভাবে খুব সামান্য মেকআপ করে বিয়ের আসরে এসে বসে পড়ে। তাই সবাই সহেলির বদলে দীপশিখার প্রশংসা করতে শুরু করে, যা দেখে সহেলি ভীষণ পরিমাণে কষ্ট পায়। কিছুক্ষণের মধ্যেই সহেলির প্রিয় বান্ধবী প্রিয়া সেখানে আসে। প্রিয়া সবেমাত্র 2 দিন আগে বিদেশ থেকে নিজের বাড়িতে ফিরে এসেছে। দেখ না প্রিয়া, আমাকে কি বাজে দেখতে লাগছে। আমার বিয়ে বলে সেটা তো মনেই হচ্ছে না। আমার বেনারসি শাড়িটা কেমন ম্যাচ ম্যাচ করছে, আর রংটাও ভালো লাগছে না। কিন্তু আমার বৌদিকে দেখ কত সুন্দর লাগছে। এই শুনে প্রিয়া দীপশিখার দিকে তাকায়, আর সে ভীষণ পরিমাণে অবাক হয়। কারণ কিছুদিন আগে দীপশিখা যখন তার ননদের জন্য সস্তায় জামা কাপড় কিনতে যায়, তখন প্রিয়া তাকে সেই দোকানে দেখতে পায়, যার ফলে প্রিয়া ব্যাপারটা খুব ভালো মতোই বুঝতে পারে। তাই তখনই প্রিয়া সহেলিকে সব সত্যি কথা বলে দেয়। এমন সময় দীপশিখা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। ছি বৌদি, শেষ পর্যন্ত আমার জন্য তুমি এরকম সস্তায় বিয়ের শাড়ি জামা কাপড় কিনে আনলে, আর নিজে ভালো করে ফ্যাশন করবে বলে আমাকে লোকের সামনে ছোট করতে পারলে। ভাগ্যিস আমার বান্ধবী তোমাকে দোকানে দেখেছিল, না হলে আমি ব্যাপারটা ধরতেই পারতাম না। এমন কথা শুনে দীপশিখা খুবই অপমানিত বোধ করে, কিন্তু সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে মাথা নত করে ননদের কাছে ক্ষমা চেয়ে নেয়, আর নিজের ভুল শুধরে নেওয়ার জন্য সে তার ননদকে ঘরে নিয়ে যায়, আর নিজের একটা দামি শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে বাইরে নিয়ে আসে, যার ফলে সহেলি খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সহেলির শুভ বিবাহ সম্পন্ন হয়। কি দরকার ছিল তোমার ভাইয়ের মেয়ে দুটোকে বাড়িতে নিয়ে আসার? তুমি ওখানে শোক পালন করতে গিয়েছিলে তো, শোক পালন করে চলে আসতে পারতে। তা না করে এই মেয়ে দুটোকে কেন নিয়ে এলে? কি করবো বলো মোহনা, বাবা মা মরা মেয়ে দুটোকে দেখে তো মায়া হচ্ছিল। এদের সঙ্গে যা হয়েছে খুবই খারাপ হয়েছে। এদের তো কেউ নেই, কোথায় থাকবে এরা? আর এদের কেই বা দেখবে? এরা তো অনেক ছোট এখন, আর আমাদের তো এমনিও বাচ্চা হয় না। এদেরকেই নিজের মেয়ের মতো করে মানুষ করলে হয় না বলো? হ্যাঁ, আদিক্ষেতা পেয়েছে। পরের মেয়েকে আমি নিজের মেয়ের মতো মানুষ করব? কিছুতেই না। এদের বিদায় করো এখনই এখান থেকে। এদের তো বাবা মায়ের টাকা পয়সা সম্পত্তি কিছুই নেই, থাকলে না হয় ভাবা যেত। এরা তো থাকতো ভাড়া বাড়িতে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না দয়া করে। তোমাদের ছাড়া আমাদের আর কেউ নেই, আমাদেরকে এখানেই থাকতে দাও না দয়া করে। আমরা তোমার অনেক সেবা যত্ন করব, অনেক খেয়াল রাখবো তোমার। তুমি যা বলবে সব করব। আমরা 2 বোন বাড়ির সব কাজও করে দেব। কাজের কথা শুনে মোহনা মনে মনে ভাবে যে 2 বোনকে দিয়ে বাড়ির কাজ করালে তো তার বেশ সুবিধা হয়। তাই সে 2 বোনকে বাড়িতে রাখতে রাজি হয়ে যায়। সেদিন থেকে সে তাদের 2 বোনের উপর খুব অত্যাচার করা শুরু করে। রাত দিন তাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করাতো, আর তাদেরকে খুব অল্প পরিমাণে খাবার খেতে দিত। এভাবেই সময় কাটছিল। একদিন বিজয় বাইরে থেকে বাড়ি ফিরে এলে, এই দেখো মোহনা, আমি পাইকারি দামে অনেকগুলো রাখি কিনে নিয়ে এসেছি। সামনেই রাখি আসছে তো আমি ঠিক করেছি যে সারাদিন মাঠে কাজ করব, আর সন্ধ্যাবেলা বাড়ি এসে বাজারে গিয়ে রাখি বিক্রি করব। এতে করে আমাদের এক্সট্রা কিছু উপার্জন হয়ে যাবে, তাই না বলো? বাহ, বুদ্ধিটা তো ভালো। কিন্তু রাখি তুমি বিক্রি করবে কেন? সারাদিন মাঠে ঘাটে কাজ করে তুমি এত পরিশ্রম করতে যাবে কেন? রিয়া আর তানিয়া আছে তো, ওরাই রাখি বিক্রি করবে। এমনিও তো সারাদিন বাড়িতে বসে বসে খায়। না না, তা আবার হয় নাকি? আমি তোদের দুজনকে কালকেই স্কুলে ভর্তি করতে নিয়ে যাব বলে ভাবছিলাম। আগে তোরা পড়াশোনা করতো, এখানে চলে আসার পর পড়াশোনা বন্ধ হয়ে গেল ওদের। হ্যাঁ, পড়াশোনা করে কি করবে? হ্যাঁ, কোনো লাভ নেই। তুমি আমার কথা শোনো, এদেরকে তুমি কোনো ব্যবসার কাজে লাগিয়ে দাও। এই তো, এই রাখিগুলো দিয়ে শুরু করো। এমনিও এদের আসার পর থেকে সংসারের খরচ অনেক বেড়ে গেছে। না মোহনা,
এদের পড়াশোনা করানোর দরকার আছে, এদের তো বিয়ে দিতে হবে তাই না? একদমই পড়াশোনা না জানলে তো কেউ বিয়েই করবে না এদের। তুমি কি সারা জীবন এদের নিজের বাড়িতেই রেখে দেবে? না না, আমিও আপদ বিদায় করতেই চাই। ঠিক আছে, 10-12 ক্লাস পর্যন্ত সরকারি স্কুলে পড়িয়ে দাও, এর বেশি কিছু না। তবে হ্যাঁ, স্কুলে যাক আর যাই করুক না কেন, এদেরকে দিয়েই কিন্তু আমি রাখি বিক্রি করাবো, না হলে আমি এদের স্কুলে যেতেই দেব না। কিন্তু মোহনা, কাকিমণি, কোনো অসুবিধা নেই, আমরা দুই বোন স্কুল থেকে বাড়ি এসে প্রতিদিন রাখি বিক্রি করতে যাব। কাকু, তুমি চিন্তা করো না, আমরা দুই বোন আছি তো। বিজয় তাদের দুই বোনকে স্কুলে ভর্তি করে দেয়। রিয়া এবং তানিয়া পরের দিন ভোরবেলা উঠে বাড়ির সমস্ত কাজ করে। কাকু এবং কাকিমার জন্য রান্না করে রেখে স্কুলে চলে যায়। স্কুল থেকে বাড়ি আসলেই মোহনা তাদের দুজনকে ব্যাগ ভর্তি রাখি দিয়ে বলে, এই নে ধর ব্যাগটা, এর মধ্যে রাখি আছে। আমি কটা রাখি আছে গুনে রেখেছি, আর সব রাখির দামও লিখে রেখেছি। একটা টাকাও যেন এদিক ওদিক না হয় বলে দিলাম। বাড়ি এসে আমার সব হিসাব চাই। রিয়া ও তানিয়া রাখিগুলো নিয়ে এসে বাজারে বিক্রি করতে থাকে। তাদের চেনা পরিচিত যারা ছিল সবাই তাদের কাছ থেকে রাখি কেনে, আবার যারা চেনে না এমনও অনেক কেউ তাদের কাছ থেকে রাখি কিনতে আসে। দুই বোন রাতে বাড়ি ফিরে এলে, কাকিমণি এই নাও, আজকে আমরা এই টাকাগুলো লাভ করেছি। আজকে প্রথম দিন অনেকেই রাখি কিনেছে। মোহনা টাকা এবং রাখি গুনে হিসাব মেলানোর পর বলে, হ্যাঁ ঠিক আছে, কালকে আবার আজকের মতো রাখি বিক্রি করতে চলে যাবি, যেন বলতে না হয়। কাকিমণি, আমার খুব খিদে পাচ্ছে, স্কুল থেকে বাড়ি এসে তো আমরা কিচ্ছু খাইনি, আমাদেরকে খেতে দাও না কাকিমণি। আহারে, খিদে পাচ্ছে? তোদের আমি রান্না করে খাবার মুখে তুলে দেবো নাকি? হ্যাঁ, এই বাড়ির মহারানী তোমরা? রান্না করিনি আমি। যা দুজনে গিয়ে রান্না কর আগে, তারপর গেলবি। শুধু গেলা আর গেলা, গেলা ছাড়া কোনো কাজ নেই। যা গিয়ে রান্না কর। রিয়া ও তানিয়ার খুব খিদে পেয়েছিল। ক্ষুধা যন্ত্রণায় কাতর অবস্থাতেই দুই বোন মিলে রান্না কমপ্লিট করে। কাকিমণি, আমাদের রান্না হয়ে গেছে, এবার আমরা খাবো। এত খাবো খাবো করিস কেন রে বাবা? খাবার পালিয়ে যাচ্ছে নাকি তোদের? এনে ধর, গিলে নে, রান্নাঘরে বসেই খাবি। আর হ্যাঁ, গেলার আগে খাবারগুলো টেবিলে রেখে দিয়াই, তারপর গিলবি। মোহনা তাদের দুই বোনকে মাত্র একটা করে রুটি খেতে দিয়েছিল। দুই বোন কাঁদতে কাঁদতে খাবার খায়। আগে যখন তাদের বাবা মা বেঁচে ছিল তাদের কোনো জিনিসেরই কষ্ট হতো না। অনাথ হওয়ার পর থেকে তাদের জীবনটাই পুরোপুরি পাল্টে গিয়েছিল। মোহনা তাদের সঙ্গে বাজে ব্যবহার করলেও তাদের কাকা বিজয় সবসময় তাদের দুজনকে মেয়ের মতোই ভালোবাসতো এবং তাদের জন্য চিন্তাও করত। নাও, খেয়ে নাও, এসো খাবার বের করছি। হ্যাঁ খাচ্ছি। রিয়া আর তানিয়া কোথায়? ওরা খাবে না? খাবে না মানে? ওরা তো আগেই গিলে বসে আছে। ওদের কি আর ধৈর্য বলে কিছু আছে? নাও, তুমি ছাড়ো ওদের কথা, খেয়ে নাও এবার। পরের দিন সকালবেলা বিজয় খেয়ে দিয়ে মাঠে কাজ করতে চলে যায়। দুই বোন বাড়ির সমস্ত কাজকর্ম করে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এই এই, স্কুল ড্রেস পরছিস কেন তোরা? খোল খোল, স্কুল ড্রেসগুলো খুলে দে। স্কুলে যেতে হবে না, এই কদিন রাখি বিক্রি করতে যা। রাখির আর 7 দিন বাকি আছে। এই সময়টা প্রচুর রাখি বিক্রি হবে। এই এক সপ্তাহ স্কুলে যাওয়া বন্ধ রাখ। কিন্তু কাকিমণি, আমরা তো সবে নতুন নতুন স্কুলে ভর্তি হয়েছি, স্কুলে না গেলে তো আমরা কিছু পড়াশোনা বুঝতে পারবো না। হ্যাঁ, পড়াশোনা করে চাকরি করবি নাকি তোরা? স্কুলে যাবে? যা বলছি তাই কর। এক সপ্তাহ স্কুলে না গেলে মরে যাবি না, বুঝেছিস? নেবে একটা ধর, আর আজকে সব রাখি বিক্রি হয়ে যাওয়া চাই। ঠিক আছে কাকিমণি, আমরা যাচ্ছি। আর শোন, তোদের কাকু যেন কিছু জানতে না পারে বলে দিলাম, না হলে যাও বা একটা রুটি খেতে পাস সেটাও পাবি না। আর হ্যাঁ, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখি বিক্রি না হলে পাড়ায় ঘুরে ঘুরে বিক্রি করবি। দুই বোন মোহনার কথা শুনে রাখি বিক্রি করতে চলে যায়। দিদি, বাড়িতে থাকলে কাকিমণি সব সময় অত্যাচার করে, এর চেয়ে ভালো তো আমরা বাইরে থাকি। আমার না ওই বাড়িতে থাকার ইচ্ছা করে না, জানিস? হ্যাঁ তানিয়া, কিন্তু আমাদের তো আর কোনো উপায় নেই। কি করব বল? আমাদের বাবা মা তো নেই এখন। মাথার উপর কাকু আর কাকিমার হাত আছে, এটাই যথেষ্ট আমাদের জন্য। আর বাড়ি ছেড়ে চলে গেলে আমরা থাকবো কোথায়, আর আমরা খাবো কি? দুই বোন নিজেদের মনের দুঃখের কথা নিয়ে আলোচনা করছিল,
তখন সেখানে একটা ছোট্ট বাচ্চা মেয়ে রাখি কিনতে আসে। আমাকে একটা রাখি দাও তো, এই যে এই রাখিটা দেবে, এই লাল রঙের রাখিটা দাও। এই লাল রাখিটা পছন্দ হয়েছে তোমার? আচ্ছা এই নাও ধরো, এই নাও টাকা। এটা তো 10 টাকা, এই রাখিটার দাম 30 টাকা, আরো 20 টাকা লাগবে। আমার কাছে তো আর টাকা নেই, আমার না বাবা নেই, আমি টাকা জমিয়ে জমিয়ে ভাইয়ের জন্য রাখিটা কিনতে এসেছি। আমরা খুব গরিব গো দিদি, এই রাখিটা দাও না আমাকে। দিদি দিস না, কাকিমণি কিন্তু হিসাব নেবে, তখন টাকা কম পড়লে আমরা ফেসে যাব। আচ্ছা তাহলে আমাকে এই রাখিটা রেখে দিয়ে 10 টাকা দামের রাখি দাও, আমার এটা লাগবে না। বাচ্চা মেয়েটির কথা শুনে রিয়ার খুব মায়া হয়, তাই সে বাচ্চা মেয়েটিকে তার পছন্দের 30 টাকা দামের রাখিটাই দিয়ে দেয়। বাচ্চা মেয়েটি হাসি মুখে সেখান থেকে চলে যায়। অনেকক্ষণ কেটে গেলেও তাদের সব রাখি বিক্রি হয় না বলে তারা অনেকগুলো পাড়ায় ঘুরে ঘুরে সব রাখি বিক্রি করে বাড়ি আসে। ব্যাগ ফাঁকা? বাহ, সব রাখি বিক্রি হয়ে গেছে তাহলে। দাঁড়া এখানেই, আমি হিসাব মিলিয়ে দেখব, তারপর তোরা এখান থেকে নড়বি। মোহনা রাখির সংখ্যার সঙ্গে টাকার হিসেব মেলানোর পর দেখে যে 20 টাকা কম পড়ছে। এই 20 টাকা কম আছে এতে, তোরা কি করেছিস 20 টাকা নিয়ে? সত্যি কথা বল, খেয়ে নিয়েছিস তাই তো? না কাকিমণি, আসলে একটা গরিব মেয়ে এসেছিল রাখি কিনতে। বাচ্চা মেয়েটির কথা দুই বোন মিলে বললে মোহনা তাদের কোনো কথা বিশ্বাস করে না। গল্প বানিয়ে এসেছিস? গল্প? গরিব মেয়েকে রাখি দান করেছো তোমরা? তোমরা বুঝি রাজ পরিবারের মেয়ে? দাঁড়া, আজকে তোদের আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এই বলে মোহনা তাদের দুই বোনকে খুব মারধর করতে থাকে। দুই বোন খুব কাঁদে। সেই সময় বিজয় বাইরে থেকে বাড়ি আসে। মোহনাকে এভাবে দুই মেয়ের গায়ে হাত তুলতে দেখে বিজয় খুব রেগে যায়। বিজয় মোহনাকে বোঝানোর অনেক চেষ্টা করলে সে কিছুই শোনে না। দুই বোনকে সে মেরেই চলেছিল। বিজয় আর থাকতে না পেরে মোহনার গালে একটা চড় মারে। মোহনা রাগ করে সেখান থেকে চলে যায়। পরের মেয়ের জন্য আমার গায়ে হাত তুলেছে তাই তো, আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। ওই দুই কাল নাগিনীকে আমি বাড়ি থেকে বিদায় করব। হ্যাঁ। পরের দিন দুই বোন রাখি বিক্রি করতে চলে গেলে মোহনা প্ল্যান করে তার সোনা গহনাগুলো লুকিয়ে ফেলে এবং রাতে দুই বোন বাড়িতে এলে তাদের নামে দোষ চাপিয়ে দিয়ে তাদের ব্যাগপত্র গুছিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। বিজয়ও তাদের জন্য কিছু করতে পারে না। দুই বোন সারা রাত বাইরে বসে বসে কান্নাকাটি করে। পরের দিন মোহনা বিজয়কে নিয়ে রাখি উপলক্ষে নিজের বাপের বাড়ি চলে যায়। দুই বোন রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে। দিদি, কাকিমণি ভুল করে আমাদের জামা কাপড়ের ব্যাগ না দিয়ে রাখির ব্যাগ দিয়েছে, চল আমরা রাখি বিক্রি করি, না হলে আমরা কি খাবো? আর এখন তো রাখির বেশ কিছুদিন বাকি আছে। দুই বোন রাস্তার ধারে বসে রাখি বিক্রি করতে থাকে। তাদের সব রাখি বিক্রিও হয়ে যায়। সেই টাকা থেকে কিছুটা টাকা দিয়ে তারা পাইকারি দরে আবার রাখি কিনে নিয়ে আসে। রাত্রিবেলা তারা রেলওয়ে স্টেশনে রাত কাটায়। এভাবেই রাখি পর্যন্ত চলতে থাকে। রাখির দুদিন পর মোহনা ও বিজয় বাড়ি ফিরে এলে রিয়া ও তানিয়া সেখানে আসে। কাকিমণি, আমাদের তাড়িয়ে দিও না, আমরা খুব অসহায় হয়ে পড়েছি। এই নাও, এতে অনেক টাকা আছে, তুমি এই টাকা দিয়ে নতুন গহনা তৈরি করে নেবে। আমরা আবার অন্য ব্যবসা করে তোমাকে টাকা এনে দেব, কিন্তু আমাদের তাড়িয়ে দিও না কাকিমণি, আমরা চুরি করিনি। তোরা কোথায় ছিলিস রে মা? আমরা তোদের অনেক খুঁজেছি। তোরা চুরি করিসনি আমি জানি। তোদের কাকিমা ইচ্ছা করেই গহনাগুলো চুরি করে রেখেছিল তোদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি আজকে ওর ব্যাগে গহনাগুলো দেখতে পেয়েছি। চল মা, এই বাড়িতে আর থাকবো না, আমরা অন্য জায়গায় থাকবো। না, এমন করো না, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ভুল হয়ে গেছে, তোরা আমাকে ক্ষমা করে দে, আমি তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি। মোহনাকে সবাই ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে মোহনা রিয়া ও তানিয়াকে মেয়ের মতো করে ভালোবাসতে শুরু করে।